ওয়েলকাম ব্যাক টু চার্টেজ। আই অ্যাম ইয়োর হোস্ট কাম মেন্টর অর্ক। তো আমরা গত 6টা ক্লাসে ডাও থিওরির মোট 6টা টেনেন্ট আমরা পড়লাম, যে আজ থেকে 125-30 বছর আগে ডাও টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত কিভাবে তৈরি করে দিয়ে গেছেন। তিনি যে 6টা টেনেন্ট দিয়েছেন, আজ 130-40 বছর পরেও ঠিক সেই টেনেন্টগুলোর ওপর ভিত্তি করেই টেকনিক্যাল অ্যানালিসিসের অ্যাডভান্সমেন্ট হয়েছে। তারা যে থিওরি, সেই থিওরিটাকেই আরও ইজি করার জন্য, অ্যাডভান্স করার জন্য এখন বিভিন্ন বর্তমানে ইন্ডিকেটর, চার্ট প্যাটার্ন, তারপর বিভিন্ন ধরনের চার্ট, যেমন বার চার্ট, ক্যান্ডেল চার্ট, হাইকানাইচি, এই ধরনের পয়েন্ট অ্যান্ড ফিগার তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা গত 6টা ক্লাসের মধ্যে সমস্ত জিনিসটা পড়লাম। আজকে দেখব ডাও থিওরির ক্রিটিসিজম বা ক্রিটিক্যালি অ্যানালিসিস, যে ডাও থিওরিতে আরও কি বেটার হতে পারত। তখন তার যেটা সবথেকে বেস্ট মনে হয়েছে তখন তিনি সেটা বলে গেছেন, কিন্তু ভবিষ্যতে আরও যারা টেকনিক্যাল অ্যানালিসিসের এক্সপার্ট তারা কিছু কিছু রেকমেন্ড করেছেন যে ডাও থিওরি একটা দুটো জিনিস একটু অ্যাভয়েড করে গেছেন বা নেগেট করেছেন, কিন্তু ট্রেন্ড অ্যানালিসিসের জন্য ডাও থিওরি ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট কি, ডাও থিওরি হ্যাজ ডান ওয়েল ওভার দ্য ইয়ার্স আইডেন্টিফাইং মেজর বুল অ্যান্ড বেয়ার মার্কেট। দিস ইজ দ্য মেন পয়েন্ট। ডাও থিওরি কিসের জন্য ইউজ করা হয়? মেজর বুল অ্যান্ড বেয়ার মার্কেট আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। ইন্ট্রাডে এক্সপায়ারি ট্রেডিং করার জন্য ডাও থিওরি ইউজ করা হয় না। ঠিক আছে, ডাও ইন্ট্রাডে এক্সপায়ারি ট্রেডিং করতো কিনা আমার জানা নেই, ওই 2 টাকার 1 টাকার কল নিয়ে সেটাকে 100 টাকায় বিক্রি করতো কিনা জানা নেই, কিন্তু ডাওয়ের যে থিওরি সেটা দেওয়া হয়েছে মেজর বুল অ্যান্ড বেয়ার মার্কেটকে আইডেন্টিফাই করার জন্য, যেটা গত 140 বছর ধরে একইভাবে ভ্যালিডেটেড। ঠিক আছে, বাট হ্যাজ নো এসকেপড ক্রিটিসিজম, মানে সমস্ত ভালো দিকেরই কিছু না কিছু ক্রিটিসিজম থাকে, বা ক্রিটিসিজম বলবো না, এটাকে বলবো বেটার টু ইমপ্রুভমেন্ট। আরও কিছু ইমপ্রুভমেন্ট আমরা এটার করতে পারি ডাও থিওরিটার। দেখা যাক কি আছে সেটা। অন অ্যাভারেজ ডাও থিওরি মিস 20-25% মুভ বিফোর জেনারেটিং এ সিগনাল। যখন মেজর বুল বা বেয়ার মার্কেটের সিগন্যাল জেনারেট করা হয় তখন প্রথম যে 20-25% মুভ, সেটা ডাও থিওরি মিস করে যায়। ডাও থিওরির মাধ্যমে যখন একটা সিগন্যাল জেনারেট হয় তখন মেজর বুল এবং বা বেয়ার মার্কেটের 20-25% একটা র্যালি হয়ে গেছে। ঠিক আছে, many trade consider to be too late, মানে many traders consider this to be too late, মানে অনেক ট্রেডাররা এটাকে বলে টু লেট, মানে খুব দেরি হয়ে গেছে। মানে ডাও থিওরিতে যখন একটা সিগন্যাল আসে তখন বাজারে একটা বড় মুভ, আইদার আপসাইড ইয়া আইদার ডাউনসাইড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যখন চার্টে দেখবো সেটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা থিওরিটা দেখে নিই। এ ডাও থিওরি বাই সিগন্যাল ইউজুয়ালি অকার্স ইন দ্য সেকেন্ড ফেজ অফ দ্য আপ ট্রেন্ড অ্যাজ প্রাইস পেনিট্রেটেড অ্যাজ প্রিভিয়াস ইন্টারমিডিয়েট পিক। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এর ডাও থিওরি বাই সিগন্যাল ইউজুয়ালি অকার্স। ডাও থিওরির বাই সিগন্যাল কখনো জেনারেট হয়? ইন দ্য সেকেন্ড ফেজ অফ অ্যান আপ ট্রেন্ড। আমরা যখন দেখলাম এভরি মেজর সাইকেল হ্যাভ অর ট্রেন্ড হ্যাজ 3 phases, একটা অ্যাকুমুলেশন, একটা পাবলিক পার্টিসিপেশন, একটা ডিস্ট্রিবিউশন।
এই যে পাবলিক পার্টিসিপেশান ফেজ সেটাকে বলা হচ্ছে সেকেন্ড ফেজ। এবং দ্বিতীয়তে তারপর আমরা ওই ভিডিওটার অ্যাডভান্স ভার্সন যখন তারপরে শেষের দিকে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, যে স্টেজ 2, এই যে স্টেজ 2টা হলো সেকেন্ড স্টেজ যখন পাবলিক পার্টিসিপেশান হয়। মানে এই কার্ভের এটা হলো পাবলিক অ্যাকুমুলেশন ফেজ, এইটা হলো স্টেজ 2। ওকে, এ ফর অ্যাকুমুলেশন, এটা হলো অ্যাকুমুলেশন ফেজ। এরপরে যেখানে উঠে যাচ্ছে এইটা হলো সেকেন্ড ফেজ, সেকেন্ড S2, which is the second phase। ঠিক আছে, as price penetrate previous intermediate peak, মানে আগের পিক যদি এটা হয় তাহলে নেক্সট পিক, মানে এটাও যদি পয়েন্ট এ হয় এবং এটা যদি পয়েন্ট বি হয় তাহলে এই পয়েন্ট বি এর ওপরে যখন প্রাইসটা যাবে, এই রেড লাইনটা হলো প্রাইস, তখন ডাও থিওরিতে একটা সিগন্যাল জেনারেট হবে। তখন ডাও থিওরিতে এখানে সিগন্যাল জেনারেট হবে। কিসের সিগন্যাল জেনারেট হবে? কি মার্কেটটা একটা বুলিশ ট্রেন্ডের দিকে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ অলসো incidentally about where the most trend following system begins to identify and participate in existing trend। মানে এখানতে এছাড়াও ট্রেন্ড ফলোয়িং টেকনিক্যাল সিস্টেম বা ট্রেন্ড ফলোয়ার যারা গ্রোথ ইনভেস্টার, যেমন আমরাও গ্রোথ ইনভেস্টার, আমিও গ্রোথ ইনভেস্টিং স্কুলেরটাই বিলং করি। মানে যতদিন একটা কোম্পানিতে বা যে কোনো এক শেয়ারে গ্রোথ থাকে ততদিন আমরা সেখানে পার্টিসিপেট করি, তারপর আমরা বেরিয়ে যাই। তো বলছে যে মোস্ট ট্রেন্ড ফলোয়িং যারা টেকনিক্যাল সিস্টেম তারাও এখান থেকেই শুরু হয়, ডাও থিওরি যেখানে বাই সিগন্যাল দেয়। ঠিক আছে, এবার এই যে সিগন্যালটার আগে 20 to 25% যেটা বলা হচ্ছিল, এই যে পোর্শনটা, এই পোর্শনটা হলো 20 to 25%, 20 to 25%। কিন্তু এর ওপরে যে গেছে এটা যে কোনো একটা সাইকেলে 100, 200, 300%ও মুভ হয়। ঠিক আছে, ক্যান বি ফাইভ 100% মুভ হতে পারে। ঠিক আছে, ডাও থিওরি এই 20-25%-এর কনফার্মেশন দেয় না, কিন্তু এই যে 500% বা আপ টু 500%, 1000%-এর যে আপ মুভ, 1000% মানে 10 গুণ, সেই আপ মুভটার কিন্তু কনফার্মেশন আপনাকে ডাও থিওরি দেয়। ঠিক আছে, এইটুকু বোঝা গেল? না বুঝলে কমেন্টে লিখবেন যে কোনখানটা বুঝতে পারছি না। ঠিক আছে, এরপরে in response to this criticism, traders must remember that Dow never intended to anticipate trends। মানে কি, ডাও সাট্টাবাজ ছিল না। অ্যান্টিসিপেটিং ট্রেন্ড মানে এর পরে কি হবে, ডাও স্পেকুলেট করতো না। ডাও যেটা দেখতো সেটার বেসিসে ডিসিশান নিত। যে আমার চোখের সামনে একটা চার্ট আছে, তো আমি সেটা দেখে ডিসিশান নেব যে এটা উঠবে না এটা নিচের দিকে নামবে। ঠিক আছে, ডাও অ্যান্টিসিপেট করতো না বা স্পেকুলেট করতো না। র্যাদার হি শট to recognize an emergence of major bull and bear market and
টু ক্যাপচার লার্জ মিডিল পোর্শন অফ ইম্পর্টেন্ট মার্কেট মুভ। দিস ইজ এভরিথিং অফ মার্কেট। যে বাজারের মধ্যে এই লাইনটা করতে পারবে সে বাজার থেকে তার যতটা প্রয়োজন সে বাজার থেকে নিয়ে যেতে পারবে। কারোর প্রয়োজন একটা সমুদ্র থেকে 1 সিসি জল, আবার কারোর সমুদ্রের জলকে ফিল্টার করে সেখান থেকে নুন তৈরি করার আরেকজনের কাজ। আবার আরেকজনের কাজ হতে পারে সমুদ্রের ভেতর থেকে মণি মুক্ত খুঁজে বার করা। এবার যার সমুদ্র থেকে 1 বোতল জলের দরকার হবে সে 1 বোতল জলও তুলে নিয়ে যেতে পারবে। আবার সমুদ্র থেকে নুন বার করার মতো অত কাজও যদি সমুদ্রের থেকে দরকার হয় সেটাও করতে পারে। কিন্তু এই যে লাইনটা ক্যাপচার দ্য লার্জ মিডিল পোর্শন অফ ইম্পর্টেন্ট মার্কেট মুভ, একটা ইম্পর্টেন্ট মার্কেট মুভের মধ্যে লার্জ মিডিল পোর্শন যদি ক্যাপচার করতে শিখে যান তাহলে আপনি সব কিছু বাজারে শিখে যাবেন। শেয়ার বাজারে এর থেকে বড় কিচ্ছু নেই, ঠিক আছে? তো এটাকে আমাদের শিখতে হবে। কারোর এটা সময় লাগে শিখতে 3 মাস, কারোর 30 বছর, ঠিক আছে? যে 30 বছরে শেখে তার কাছে হাতে কিছু থাকে না। কিন্তু বাজারে কিছুজন আছে না যে লটারির টিকিট সারা জীবন কিনেই যায়, কোনোদিন হাতে কিছু আসে না। এরকম শেয়ার মার্কেটেও অনেক মানুষ আছে যে সারা জীবন কিছু না কিছু খেলেই যায়। এটাকে তারা অ্যাজ এ গেম নেয়, যে বাইরে অনেক তাদের হয়তো সেকেন্ড ইনকাম আছে, সেই জন্যই তারা সেখানে বাজারে টাকা ইনভেস্ট করতে পারে, কিন্তু বাজার থেকে আখেরে কিছু নিয়ে যেতে পারে না, ঠিক আছে? এমনি যে 10 জন ট্রেডারের মধ্যে 9 জন লস করে সেই কথাটা এমনি এমনি না। 10 জন ইনভেস্টারের মধ্যে হয়তো ম্যাক্সিমাম 5 জন 6 জন লং টার্মে প্রফিটেবল হিসাবে বেরোয়, কিন্তু ট্রেডারের মধ্যে 10 জনের মধ্যে 9 জন লস করে। দ্যাট ইজ দ্য হার্শ রিয়ালিটি, ঠিক আছে? এবার আমরা কোথা থেকে ডাউ থিওরি এবং টেকনিক্যাল অ্যানালিসিসের সোর্স কী আছে, এই 4টে বই খুব ইম্পর্ট্যান্ট বই, পড়তে পারেন যাদের একটু অ্যাডভান্স জিনিসের দরকার হবে। টেকনিক্যাল অ্যানালিসিস এক্সপ্লেন্ড বাই মার্টিন জে প্রিং, টেকনিক্যাল অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট বাই জে জে মরফি, টেকনিক্যাল অ্যানালিসিস অফ স্টক ট্রেন্ডস বাই এডওয়ার্ড অ্যান্ড ম্যাগি। এই বইটা অনেক পুরনো বই, প্রায় 80 বছর, 80 ইয়ার্স ওল্ড বুক। এটা 80 বছরের পুরনো বই, ঠিক আছে? 1940s লেখা, কিন্তু এটার ভ্যালিডিটিও যে ক্লাসিক টেকনিক্যাল অ্যানালিসিস সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এছাড়া জাপানিজ ক্যান্ডেলস্টিক বাই স্টিভ নিশন, ক্যান্ডেলস্টিক পড়ার জন্য দিস ইজ দ্য বাইবেল, ঠিক আছে? এবার এতক্ষণ পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম এটাকে আমরা একবার চার্টে দেখে নিই, ঠিক আছে? তো আমরা এখানে, ঠিক আছে, নিফটি, এটা নিফটির চার্ট। দু 2020 থেকে 2022, এবং আমরা নিফটির চার্ট নিয়ে বারবার আলোচনা করছি, তার কারণ এটা দেশের সবথেকে বড় 50টা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, এবং যে কোনো একটা চার্ট, ইন্ডেক্সের চার্ট হোক বা যে কোনো একটা বড় কোম্পানির স্টক যেটা কম করে 20 বছর 25 বছরের একটা চার্ট হিস্টোরি আছে, তাকে যদি আমরা অ্যানালিসিস করতে পারি বাকি একই অ্যানালিসিস হবে। এবং নিফটি যেহেতু পুরো ইন্ডিয়ান মার্কেটকে অলমোস্ট রিপ্রেজেন্ট করে, সেহেতু এই চার্টটাকে যদি আমরা অ্যানালিসিস ঠিক করে করতে পারি বাকি চার্টও মোটামুটি একই কনফিগারেশনে বা একইভাবে আলোচনা করা যাবে, ঠিক আছে? তো এটা 2020 কোভিডে যখন ফল হয়েছিল, এটা হলো কোভিডের ফল 2020, ঠিক আছে? 12,000 থেকে নিফটি 6,000-এ নেমে এসেছিল, না 7,700-তে নেমে এসেছিল 12,000-এর নিফটি, ঠিক আছে?
তো এখান থেকে আমাদের একটা ট্রেন্ড শুরু হচ্ছে, কিন্তু আমরা যে কোনো একটা নিচের পয়েন্টে মানে টপ এবং বটম একমাত্র ধরতে পারে যদি সে ভগবান হয় বা সে যদি লায়ার হয়। মানে যদি কেউ ঢপ দিয়ে থাকে যে আমি একটা টপে একটা শেয়ারকে বিক্রি করেছি, কিংবা একটা শেয়ারের যেদিন বটম হয়েছিল মানে একদম সব থেকে নিচের যে প্রাইস ছিল সেই প্রাইসে আমি নিজে কিনেছি, এটা কাকতালীয়ভাবে হতে পারে একবার আধবার, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটা হওয়া অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, তো এই 7,000-এ আমরা একটা লো দেখতে পাচ্ছি। 7,000 থেকে বাজার চলা শুরু করেছে, 7,000 থেকে কন্টিনিউয়াসলি ওপরে উঠেছে 9,881। এই রাইট সাইডে ব্ল্যাকের মধ্যে আপনারা প্রাইসটা দেখতে পাবেন, যেটা আমি বলছি 7,700 থেকে প্রাইস উঠেছে কোথায় 9,800, মানে 1100 পয়েন্টের মুভমেন্ট। ওকে, তারপর একটা আমরা ডিপ এসছে যেটা হলো 8,800 পর্যন্ত, 9,800 থেকে 8,800, মানে মোটামুটি 1,000 পয়েন্টের ডিপ বা 10%-এর ডিপ। তারপর সেখান থেকে আবার বাজার ওপরে উঠতে শুরু করেছে। ওকে, তো এই যে জায়গাটা যেখানে আগের হাইকে পরের হাই ভাঙলো, এখানে একটা হায়ার হাই ফরমেশন তৈরি হলো। কিভাবে? পুরনো যে লো ছিল, লো তার থেকে ওপরের লোটা হায়ার লো। ওকে, কিন্তু এখানে যে হাইটা ফার্স্ট তৈরি হলো, এই যে বড় ফলটার পর এই হাইকে যখন ভাঙলো, এটা কি তৈরি করলো? হায়ার হাই, এইচ এইচ। এই যখন ফার্স্ট হায়ার হাই তৈরি করবে একটা বড় ফলের পরে, এখানে ডাউ সিগন্যাল জেনারেট হয়েছে। ঠিক আছে, এই যে 9,828 টাকায় এখানে আমাদের ডাউয়ের বাইং সিগন্যাল জেনারেট হয়েছে। তো এখানে আমরা অ্যারো দিয়ে লিখি ডাউ বাই SI ডাউ বাই সিগন্যাল। ঠিক আছে, কিন্তু বাই সিগন্যালটা আসার আগে আমাদের যে লো ছিল, লো থেকেই হায়ার হাই, এই জায়গাটা আমরা মিস করেছি। এটা আমাদের কত পার্সেন্ট? আমরা যদি পার্সেন্টেজ দেখি তাহলে আমরা দেখতে পাবো, এক সেকেন্ড আমি এই জায়গাটাকে একটু রিমুভ করছি। বোঝার সুবিধার্থে এটাকে আমরা ডিলিট করে এখান থেকে হচ্ছে না কেন? এটা আমাদের একবার দেখতে হবে। এই যে হয়ে গেছে, নিচে থেকে উপরের যে মুভমেন্ট সেটা মোটামুটি ব্লু লাইনটাকে যদি আমরা লাইনটাও চেঞ্জ করে পিঙ্ক করে দিই, এই যে ভায়োলেট যে কালারের যেটা
30%, নিচের থেকে কিন্তু 30% মুভ হয়ে যাওয়ার পর আমরা ডাউয়ের বাই সিগন্যাল আমরা পেলাম। আমরা ডাউ থিওরির থেকে বাই সিগন্যাল পেলাম কখন? এই যে 30%-এর মুভটা হয়ে যাওয়ার পর। সেটাই আমাদের ডাউ থিওরির ক্রিটিসিজম, যে নিচের থেকে একটা মুভমেন্ট হওয়ার পর আমাদের ডাউ সিগন্যাল জেনারেট হয়, যে এটা তখন খুব একটা লেট হয়ে যায়। কিন্তু অ্যাজ এ মেজর ট্রেন্ড আমাদের ডাউয়ের সেল সিগন্যাল কখন আসবে সেটা আমরা কিন্তু দেখব। ঠিক আছে, এরপর কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো, ছোটো ছোটো হাইগুলোকেও যদি নিই, সব কটাই হায়ার হাই হায়ার লো। এমনকি এখানে যে ডিপটা এসছে সেটাও কিন্তু আগের ডিপটারই একই জায়গায়, খুব একটা বেশি কিন্তু ফল হয়নি। ঠিক আছে, এখানে একবারের জন্য হয়তো সেল সিগন্যাল একদিনের জন্য জেনারেট হতে পারে। যারা শুরুতে ট্রেডিং করবে বা একদম নতুন যারা লার্নার, তাদের জন্য টেকনিক্যালি দিস ইজ এ সেল সিগন্যাল, বাট একটু ডায়নামিক্যালি দেখলে দিস ইজ নট এ সেল সিগন্যাল, কারণ তারা বড় যে ট্রেন্ড তার নিচেই বিক্রি করবে। ঠিক আছে, এটা একটা হায়ার লো, এটাকে HL আমরা বলবো, HL, কারণ এই যে লোটা সেটা আগের লোয়ের থেকে অনেকটা উপরে। তারপরে কন্টিনিউয়াসলি উপরে গেছে, আবার একটা লো, হায়ার লো, এরপরে ডিপ যখন খেয়েছে তখন আগের যে হায়ার লোটা আছে তার ওপরে আছে, তার মানে এটাও একটা হায়ার লো, HL। হায়ার লো মানে ওপরের দিকে যেতে যেতে যখন নিচের দিকে আসবে, সেই নিচের দিকে আসাটা আগের বার হিস্টোরিতে যখন নিচে এসেছিল তার থেকে ওপরে আছে কি নিচে আছে, সেটাই হলো হায়ার লো। ওকে, এরপর কন্টিনিউয়াসলি ওপরে গেছে, এখানে একটা একতরফা আমরা মুভ দেখতে পেয়েছি। আমাদের এখানে বাই সিগন্যাল জেনারেট হয়েছিল কোথায়? 9800-তে। 9800 থেকে বাজার চলে গেছে এই 18500-তে, অলমোস্ট ডাবল। কত দিনের মধ্যে? অক্টোবর 2021, আর আমাদের বাই সিগন্যাল জেনারেট হয়েছিল জুন 2020। জুন 2020 থেকে অক্টোবর 2021-এ, মানে 1 বছর 4 মাস বা 16 মাসের মধ্যে অলমোস্ট 80-90% রিটার্ন ডাউয়ের বাই সিগন্যাল জেনারেট হওয়ার পর থেকে আমরা দেখেছি। কিন্তু আমরা কি এখানে বিক্রি করব? অ্যাবসলিউটলি নট। যদি আমরা অনলি ডাউ থিওরি ফলো করি, যখন ডাউয়ের সেল সিগন্যাল আসবে তখন আমরা বিক্রি করব। ঠিক আছে, এরপরে বাজার নিচে এসছে। ঠিক আছে, এটাও আগের যে হায়ার লো ছিল তার থেকে ওপরে, HL হায়ার লো। কিন্তু এখানে একটা আমরা ইম্পর্টেন্ট জিনিস দেখব, দিস উইল বি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট টাইম যখন ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, হায়ার লো বানিয়ে হায়ার হাই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম বানাতে পারেনি। মানে এই যে হরাইজন্টাল গ্রিন ব্লু লাইনটা, এটাকে কিন্তু ভাঙতে পারেনি। মানে এখানে আমরা ফার্স্ট টাইম লোয়ার হাই দেখলাম, লোয়ার হাই। এই যে শুরুর থেকে 9800 থেকে এই 18000 পর্যন্ত আমরা কিন্তু একবারের জন্য লোয়ার হাই কিন্তু আমরা দেখিনি, সব জায়গাতেই হায়ার হাই দেখেছি। এইচ দেখেছি, দেখেছি, হায়ার হাই, এখানেও এইচ হায়ার হাই দেখেছি, কিন্তু হায়ার লো কিন্তু দেখিনি। হায়ার হাই হায়ার লো দেখেছি, কিন্তু লোয়ার হাই আমরা দেখিনি। ফর দ্য ফার্স্ট টাইম যখনই আমরা লোয়ার হাই দেখলাম, আমরা কিন্তু সেই মোমেন্টেই অ্যালার্ট হয়ে যাব যে লোয়ার হাই তৈরি হয়েছে। এবার কিন্তু যদি নিচে আসে
এবং হায়ার লোকে যখন ব্রেক করে যদি, তাহলে কিন্তু আমরা সেই শেয়ার থেকে বা ইন্ডেক্স থেকে বেরিয়ে যাব, সেটা আমাদের ডাউয়ের সেল সিগন্যাল। ঠিক আছে, যখন একটা বোঝানোর সুবিধার্থে এটা করছি, একটু খিচুড়ি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই, এটাকে ভালোভাবে না বোঝাতে পারলে হবেও না। এই যে লোয়ার হাই এখানে জেনারেট হলো, এই লোয়ার হাইয়ের পর যখন এটা কি ছিল আমাদের হায়ার লো এইচ এল, এই হায়ার লোকে যখন ব্রেক করলো, ব্রিজ করে নিচে এলো লোয়ার হাই বানানোর পর, তখন কিন্তু আমাদের এখানে ডাউয়ের সেল সিগন্যাল, ডাউ সরি আমি টাইপ করে লিখি, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। ডি সেল SIG সিগন্যাল, এটাকে আমরা 22-30 করলাম, এটাকে আমরা রেট করলাম। এই যে ডাউ সেল সিগন্যালটা কোথায় জেনারেট হলো, যখন লোয়ার হাইটা ব্রিজ করলো। ঠিক আছে, তাহলে আমরা যদি পুরো চার্টটাকে ক্লিন করে পরিষ্কার আমরা কোনো একটা যদি চার্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কোথায় হচ্ছে। এবার আপনাদের যারা এই ক্লাসটা মন দিয়ে করছেন তাদের হোমওয়ার্ক হলো এরকমই নিফটি 50 যে টপ 10 স্টক, যেমন ধরুন রিলায়েন্স, TCS, HDFC ব্যাঙ্ক, তারপর এক্সিস ব্যাঙ্ক, তারপর বাজাজ ফিনান্স, ITC, এগুলোর লাস্ট 20 বছরের চার্ট নেবেন, প্রত্যেকটারই পেয়ে যাবেন যে 2010 থেকে না 2000 সাল থেকে 2025, এই 25 বছরে কখন ডাউয়ের সিগন্যাল বাই সিগন্যাল জেনারেট হয়েছে, কখন ডাউয়ের সেল সিগন্যাল জেনারেট হয়েছে, এগুলোকে আমি যেভাবে অ্যারো করলাম সেইভাবে যদি আপনারা করতে পারেন, এখানে আমরা ডাউ বাই এস আমরা ডাউয়ের বাই সিগন্যাল পেয়েছিলাম 9000-এ, ডাউয়ের আমরা সেল সিগন্যাল পেলাম 16500-তে। ঠিক আছে, এটা মোটামুটি কত পার্সেন্টের মুভমেন্ট, 36%-এর মুভমেন্ট। এই যে মাঝে দেখতে পাচ্ছেন এই রকম জায়গায় আপনারা দেখতে পাবেন, আমরা যখন আমি যখন ক্রসের চেয়ার ওপর, এই যে 36% মুভমেন্ট কত দিনে হয়েছে, 622 ডেজের, মানে মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে
আমরা 60% রিটার্ন জেনারেট করেছি নিফটি থেকে, এই 2000 থেকে 2022 সালের মধ্যে। ঠিক আছে, মার্চ 2022। এবার 600 দিনের মধ্যে 60% রিটার্ন জেনারেট করা যে ভেরি 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 গুড থিংস। আমাদের এই সেম কাজ করতে হবে বাকি নিফটিতে যতগুলো স্টক লিস্টেড আছে, মানে নিফটিতে মোটামুটি 2000-2500 স্টক লিস্টেড আছে, তার মধ্যে অ্যাক্টিভলি ট্রেডেড স্টকের সংখ্যা মোটামুটি 1000 থেকে 1500। তাদের মধ্যে আমাদের গিয়ে খুঁজে বার করতে হবে কোথায় ডাউয়ের বাই সিগন্যাল জেনারেট হচ্ছে, কোথায় ডাউয়ের সেল সিগন্যাল জেনারেট হচ্ছে। যদি ডাউয়ের সেল সিগন্যাল জেনারেট হয় তাহলে তারপরে আমরা সেখানে বাই করব না, এবং ডাউয়ের যদি কোনো বাই সিগন্যাল জেনারেট হয় এবং তার ওপরে যদি স্টকটা থাকে, কোনো একটা শেয়ার যদি ডাউয়ের বাই সিগন্যাল জেনারেট হওয়ার পর উপরে থাকে, সেই স্টককে আমরা সেল করব না। এবং যদি একটা শেয়ার ডাউয়ের সেল সিগন্যাল জেনারেট হওয়ার পর যদি তার নিচে থাকে, তাহলে আমরা কিন্তু সেই শেয়ারকে বাই করব না। ঠিক আছে, যারা ডাউ থিওরি ফলো করে তারা এটা কোনোভাবেই কিন্তু করবে না। ঠিক আছে, এরপরে তাহলে আমাদের এখন নেক্সট কোশ্চেন কি, যে ডাউয়ের সেল সিগন্যাল তো জেনারেট হয়ে গেল, তারপরে আমার ডাউয়ের বাই সিগন্যাল কখন আসবে? ডাউয়ের বাই সিগন্যাল আসবে নেক্সট হাই যেটা আছে সেটাকে যখন ব্রিজ হবে তখন ডাউয়ের বাই সিগন্যাল আসবে। এখানে কি হচ্ছে, আমাদের নিচের দিকে আসছে, এটা লোয়ার হাই, তারপরে কি লোয়ার লো ফর্মেশন হচ্ছে, তারপরে যে নেক্সট যে হাইটা সেটা পরের হাইটার থেকে নিচে, তার মানে এখানে কি লোয়ার একটা হাই তৈরি হচ্ছে। আবার যখন বাজার যখন নিচে আসছে, এখানে যখন বাজার নিচে এলো তখন আবার সেই লোয়ার লো, তারপরে উপরে যখন গেল সেটা কিন্তু লোয়ার হাই আগের হাইটার থেকে নিচে, তারপরে আবার একটা লোয়ার লো। ওকে, তাহলে বাজারে আমাদের বাই সিগন্যাল তখন জেনারেট হবে যখন আগের হাইকে ব্রিজ করবে। আমাদের আগের হাইকে ব্রিজ করছে কখন? এক্স্যাক্ট ইন দিস লেভেল। এই ক্লাসটা যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস, একটু বড় হতে পারে, কিন্তু মন দিয়ে না করলে ক্লাসটাকে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিসটা কিন্তু শিখতে পারবেন না। যেহেতু এটা প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, সেহেতু এটাকে আর একটু হয়তো টাইম লাগতে পারে, আরও 10 মিনিট হয়তো লাগতে পারে। এটা আমি বুঝতে পারছি, 30 মিনিট হয়ে গেছে একটা ক্লাসকে 30 মিনিটের, এখন 15 সেকেন্ডের রিলসের যুগ, 15 সেকেন্ডও নয়, 1-2 সেকেন্ডের রিলসের যুগ। সে জায়গায় 30 মিনিট বসে একটা ক্লাস করা, দিস ইজ এ টাফ থিংস, কিন্তু যারা করছেন তারা ফল পাবেন। আমি আজ থেকে 5-6 বছর আগে করেছিলাম, তার রেজাল্ট আমি আজকে পাচ্ছি। যদি আপনারা কেউ মন দিয়ে এই 30 মিনিট 35 মিনিট দেখতে পারেন, আমি আশা করব আরও 5-10 মিনিট দিতেই পারবেন। ঠিক আছে, এবং যা যা করছেন সঙ্গে কিন্তু নোটস করবেন। ওকে, নোটস ছাড়া কিন্তু এগুলো করে কিন্তু কোনো লাভ নেই। আমাদের এখানে সেল সিগন্যাল জেনারেট হয়েছিল, আবার আমাদের বাই সিগন্যাল জেনারেট হবে আগের হাইয়ের ওপরে। ঠিক আছে, লাস্ট যে হাইটা তার ওপরে গেলে আমরা এখানে কিন্তু আবার ডাউয়ের বাই সিগন্যাল আমরা আবার জেনারেট করতে পারবো। এখানে আবার কিন্তু বাই, আমরা সেল কতক্ষণ করব না, এখানে নেব, মানে আমাদের স্টপ লস থাকবে কিন্তু আগের লোতে। এটা হলো STOP। স্টপ লস কি? স্টপ লস এখন এক লাইনে বলতে গেলে যে লেভেলের নিচে আসলে আমরা সেই শেয়ারটার থেকে বেরিয়ে যাব লস নিয়ে, সেই জিনিসটা হলো স্টপ লস। ঠিক আছে, মোটামুটি 16,700 পয়েন্ট আমরা যেখান থেকে বেরিয়েছিলাম, অলমোস্ট 16,500 থেকে, সেম মোটামুটি একই জায়গায় এসে আমরা আবার এন্ট্রি পাচ্ছি। কোনো সময় নিচে আমরা এন্ট্রি পাই, কোনো সময় ওপরে আবার এন্ট্রি পাই। ঠিক আছে, একই জায়গায় এন্ট্রি পাচ্ছি।
নেব এবং স্টপ থাকবে নিচে, তারপরে ওপরে যাচ্ছে শেয়ার, নিচে যখন এলো এই যে লোটা তৈরি করলো, এই লোটা আগের লোয়ের থেকে ওপরে, তার মানে কি এটা একটা হায়ার লো এইচ এল, তারপরে আবার ওপরে গেল এইচ এইচ, যেটা আগের হাইয়ের থেকে ওপরে, ওকে। তারপরে যখন নিচে এলো অলমোস্ট আগের লোটা আর এই লোটা কিন্তু সমান, এই লোটা কিন্তু আগের লোটার নিচে আসেনি, যতক্ষণ না নিচে ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেখান থেকে কেটে বেরোবো না। আমরা ব্রেক করতে হবে, কনফার্ম করতে হবে ইন উইকলি বেসিস, বা এখানে আমরা যেহেতু ডেইলি চার্ট দেখছি ইন ডেইলি বেসিসে এর নিচে একটা ক্লোজিং দিতে হবে, এখানে কিন্তু সেটা দেয়নি, সেহেতু আমরা এখান থেকে বেরোবো না। তারপর আবার ওপরে হাই, যেটা এটার থেকে ওপরে, এটা এইচ এইচ, তারপরে যে লোটা তৈরি হয়েছে সেটা, এটা তো হায়ার লো এইচ এল, এটা হবে এইচ এল, ঠিক আছে। সেম একই থিওরি চলছে কিন্তু আমাদের আগের বারও যে যখন দেখলাম সেল সিগন্যাল বাই সিগন্যাল, এখানে আমরা বাই করেছি কতই 16,500-তে, এবং কন্টিনিউয়াসলি এই এইচ এল হায়ার লো ওপরে গেছে, এখানে জিগজ্যাগ হয়েছে কিন্তু যতবার লো তৈরি করেছে এখানে 3-4 বার একই জায়গায় লো তৈরি করেছে, ঠিক আছে। যদি একটু বুঝে কাজ করি এখানে কিন্তু আমাদের সেল সিগন্যাল জেনারেট হবে না, ঠিক আছে। কন্টিনিউয়াসলি ওপরে গেছি, আবার এখানে হায়ার হাই এইচ এইচ, ওকে, এরপরে নিচে এসছে, এটাকেও একটা লো বলা যেতে পারে, এটা হায়ার লো এইচ এল, এটাকেও একটা সুইং আমরা বলতে পারি, হায়ার লো এইচ এল, ঠিক আছে। এই লোটার থেকে কিন্তু ব্রেক করেছে, এখানে হায়ার হাই করে কিন্তু হায়ার লো ব্রেক করেছে, এখানে কিছুজন বেরোবে আবার কিছুজন ওয়েট করবে এখানে পয়েন্টটাতে, এক সেকেন্ড, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটিতে কিছু ট্রেডার বেরোবে কারণ এটা আগের লোকে ব্রেক করে দিয়েছে, আবার কিছু ট্রেডার ওয়েট করবে কারণ আগের লো বানানোর পরে কিন্তু হায়ার হাই বানিয়েছে বলে। এটা পুরোটাই অ্যাডভান্স জিনিস, এটা হয়তো আপনারা বেসিক লেভেলে ডাউ থিওরি শুধুমাত্র পড়ে বুঝতে পারবেন না। হায়ার লো বানিয়েছে বলে এখানে কিছু ট্রেডার ওয়েট করবে। তারা কোথায় বেরোবে? তারা বেরোবে এখানে, কারণ লো বানানোর পরে নেক্সট যে হাইটা সেটা কিন্তু লোয়ার হাই এল এইচ, ঠিক আছে। লোয়ার হাই যখন বানিয়ে দিল এবং আগের লোকে যখন ব্রিজ করে কনফার্ম করলো দিস ইজ দ্য সেল, এই লেভেলটা কত? 23,478। আমরা এন্ট্রি করেছিলাম কোথায়? 16,600-তে। আমরা সেলের শিওর শর্ট সেলের সিগন্যাল পেলাম কোথায়? ফার্স্ট সিগন্যাল আমরা পেয়েছিলাম 24,100-তে এবং কনফার্ম সিগন্যাল আমরা পেলাম 23,400-তে। তাহলে আমরা কতটা গেন করলাম কত দিনের মধ্যে সেটা একবার দেখে নিই। আমরা গেন করলাম 40% ইন 906 ডেজ, ঠিক আছে। 906 ডেজ মানে অলমোস্ট 2.5 বছর।
2.5 বছরের মধ্যে আমাদের যদি 10 লাখ টাকা থাকে তাহলে সেটা 14 লাখে পরিণত হলো। আগের বার যখন দেখলাম তখন মাত্র 1.5 বছরের মধ্যে 10 লাখ টাকাটা 16 লাখ টাকায় পরিণত হয়েছিল, মাত্র 1.5 বছরের মধ্যে। এবার 3 বছরে 10 লাখ টাকাটা 14 লাখ টাকায় পরিণত হলো। ঠিক আছে, দিস ইজ নট এ ব্যাড রিটার্ন, বাট দিস ইজ এ বাকি যে রিটার্ন, যে ব্যাংকের যে আমাদের এফডি রেট বা বন্ডের এফডি রেট, সেগুলোর তুলনায় এটা মাছ বেটার রিটার্ন। যদি 40/3 করি আমরা পাবো অলমোস্ট 14% রিটার্ন, 13-14% রিটার্ন। দ্যাট ইজ এ গুড রিটার্ন। বাজার থেকে নিফটি বা ইন্ডেক্স থেকে আমরা মোটামুটি 12-15% এক্সপেক্ট করি ইন এ লং টার্ম। এগুলো কিন্তু আমরা লং টার্মের অ্যানালিসিস করছি, শর্ট টার্মের কিন্তু অ্যানালিসিস করছি না, যে 3 দিনে কীভাবে টাকা ডবল হবে সেই জিনিস না। আমাদের মোটামুটি 4 থেকে 5 বছরের মধ্যে কিভাবে টাকাটাকে ডাবল করব, এবং 10 বছরে 4 টাইমস, 16 বছরে 16 টাইমস, 30 বছরে 30 টাইমস কীভাবে 64 টাইমস কীভাবে করব, সেই নিয়ে আলোচনা হচ্ছে। এটা কিন্তু এই একদিনের অপশান ট্রেডিং নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে, মোটামুটি বোঝাতে পারলাম যে লং টার্মে কোথায় বাই সিগন্যাল কোথায় সেল সিগন্যাল জেনারেট হয়। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট করছি। পুরো ডাও থিওরি আজকে এই টোটাল 7টা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করলাম। এবার আগামী কাল থেকে আমরা ক্যান্ডেল স্টিক সম্পর্কে পড়াশোনা শুরু করব। এটাও লেন্দি প্রসেস হবে, কিন্তু প্রত্যেকটা ক্লাস আশা করব আপনারা মন দিয়ে করবেন। যেভাবে গত 7টা ক্লাস করলেন, এই 7টা ক্লাস সেইভাবেই আগামী ক্যান্ডেল স্টিক তারপর ইন্ডিকেটরের ক্লাসগুলোকেও মন দিয়ে করবেন। সো আজকের মতো ক্লাস এখানেই। সবাই ভালো থাকবেন এবং কী শিখলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই।